গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আকাশচড়া মেঘ, পর্ব ৫। কফি খাওয়ায় সে ভাব কেটে গেছে, খুব ক্লান্তি লাগছে, আবার ইচ্ছেও করছে কিছু একটা লিখতে। অপলা লিখতে শুরু করল। আমার বাবা। যখন ক্লাস 9-এ পড়ি তখন বাংলা স্যার একটা রচনা লিখতে দিলেন, তোমার প্রিয় মানুষ। কেউ লিখল রবীন্দ্রনাথ, কেউ শরৎচন্দ্র। কিছু কিছু স্মার্ট মেয়েরা বিদেশের নামকরা লোকদের প্রিয় মানুষ বানিয়ে রচনা লিখল, লেনিন, আইনস্টাইন, মাদার তেরেসা। আমি লিখলাম আমার প্রিয় মানুষ আমার বাবা। কেন তিনি আমার প্রিয় মানুষ তাও লিখলাম। ছোট ছোট কিছু ঘটনার কথা লিখলাম, যেমন আমার একবার টনসিল অপারেশন হলো, সলিড কিছু খেতে পারি না। বাবা তা দেখে খুব কষ্ট হলো। তিনি বললেন, আমার মা যতদিন সুস্থ না হয়েছে ততদিন আমিও সলিড কিছু খাব না। সত্যি সত্যি 3 দিন তিনি তাই করলেন। দুধ, মুরগির স্যুপ এইসব খেয়ে কাটালেন। আরেকবার আমার প্রচণ্ড দাঁত ব্যথা, মাড়ির হাড়ে কি যেন হয়েছে। কত ওষুধ, কত ডাক্তার, ব্যথা কমে না। আমার কষ্ট দেখে বাবা কি রকম হয়ে গেলেন। বারান্দায় দাঁড়িয়ে ছোট বাচ্চাদের মতো শব্দ করে কাঁদতে লাগতেন। কি অদ্ভুত ব্যাপার! বাবার কান্না শুনে আমার ব্যথা কমে গেল। আমি বললাম, বাবা তুমি কাঁদবে না, আমার ব্যথা কমে গেছে। বাবা মনে করলেন আমি সান্ত্বনা দেবার জন্য বলছি। তিনি আরও শব্দ করে কাঁদতে লাগলেন। এই মানুষটি যদি আমার প্রিয় মানুষ না হয় তাহলে কে হবে? রবীন্দ্রনাথ, আইনস্টাইন, মাদার তেরেসা, এরা মহাপুরুষ পর্যায়ের মানুষ, পৃথিবীর সবার প্রিয়। কিন্তু আমি সামান্য মানুষ, আমার প্রিয় মানুষটিও সামান্য। এই রচনা নিয়ে কত কাণ্ড। আমাদের বাংলা স্যার কবির উদ্দিন খুব খুশি, ক্লাসে সবাইকে পড়ে শোনালেন। শুধু তাই না, লেখাটা কপি করে তিনি দৈনিক বাংলার শিশুদের পাতায় ছেপে দিলেন এবং আশ্চর্যের ব্যাপার, লেখাটা সেখানে ছাপাও হলো। এটাই আমার প্রথম লেখা এবং এটাই শেষ। বাবাই লেখা পড়লেন না, কারণ তিনি জানেনই না তার মেয়ের একটা লেখা ছাপা হয়েছে। অপলার খুব ইচ্ছে করছিল বাবাকে লেখাটা পড়ায়, আবার লজ্জাও লাগছিল। নিজের গোপন ভালোবাসার কথা জানাতে লজ্জা করে। আমার মনে হয় একটু লজ্জা বেশি। মা এত অসুস্থ হয়ে পড়ে আছে, আমার এত খারাপ লাগে, কিন্তু নিজের খারাপ লাগার কথা মাকে কখনো জানাই না, জানাতে ইচ্ছে করে না। সব সময় মনে হয় নিজের মনের কথা থাকুক না মনে, কি হবে সবাইকে জানিয়ে। ভোরবেলা খুব সহজভাবে অপলা নিচে নেমে এলো, নাস্তা টেবিলে বসল। নিশানাথবাবুর স্ত্রী প্রায় ছুটে এলেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে অপলা বলল, একটা হাসির গল্প বলুন তো কাকিমা। তিনি খুবই অবাক হলেন, এত অবাক হলেন যে হাসির গল্প মনে এলো না। তিনি হাসির গল্পের জন্য আকাশ পাতাল হাতড়াতে লাগলেন। অপলার নাস্তা শেষ করে অরুণা বরুণার খোঁজে গেল। অরুণা তাকে বিশেষ পছন্দ করে না, তবে বরুণা তার জন্য পাগল। আজ দুজনই ছুটে এলো, লাফালাফি করতে লাগলো। বরুণার স্বভাব হচ্ছে আদর দেখানোর জন্য পা কামড়ে ধরার ভঙ্গি করা। অপলা যখন বলে, এই এসব কি, তখন তার ফুর্তির সীমা থাকে না। অনেকটা দূরে ছুটে যায়, আবার দৌড়ে এসে কামড়ের ভঙ্গি করে। আজ দুজনই এক খেলা খেলছে, দুজনের মনেই আনন্দ। গোমেজ এসে বলল, আখা আপনার টেলিফোন। গোমেজের এক হাতে এক কাপ কফি। আফা কফিটা নি, অন্যরকম করে বানিয়েছেন। অন্যরকম মানে? লবণ দিয়েছ নাকি গোমেজ ভাই? খেয়ে দেখেন আফা। অপলা কফির কাপ হাতে নিয়ে টেলিফোন ধরতে গেলে। টেলিফোন করেছেন মা। তার গলাটা কেমন অদ্ভুত শোনাচ্ছে, যেন খুব সূক্ষ্মভাবে কাঁপছে। মা তুই কেমন আছিস? আমি ভালো আছি, আমি খারাপ থাকবো কেন? আমার তো আর হার্টের অসুখ হয়নি। আজ তোর পরীক্ষা না? হ্যাঁ, বিকেলে।
তোর বাবা বলছিল তুই নাকি পরীক্ষা দিবি না? পরীক্ষা দিব না কেন? এত পড়াশোনা শুধু শুধু করলাম, তোর পরীক্ষাটা খুব খারাপ হবে। তুই তোর বাবাকে কি বলেছিলি সে সারা রাত ঘুমোতে পারেনি? ওমা, সে কি কথা? আমি তো কিছু বলিনি। কই বাবাকে দাও তো, তোমার কাছে আছেন না? না, টিকিটের জন্য ছোটাছুটি করছে। টিকিট পাচ্ছে না। এখন গেছে এরোফ্লাইটর অফিসে, মস্কো হয়ে ঢাকায় যাবে। তোমাদের এত ব্যস্ত হবার কিছু নেই। আমার কিছু হয়নি। আমি খুব ভালো আছি। সত্যি ভালো আছিস? হ্যাঁ, সত্যি ভালো। মিথ্যা ভালো আবার কেউ থাকে নাকি? অপলা হেসে ফেলল। প্রশ্ন হাতে নিয়ে অপলার জ্বর এসে গেল। সব অচেনা। মনে হচ্ছে অন্য কোনো সাবজেক্টের প্রশ্ন ভুল করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, লিখতে গিয়ে দেখল সে লিখতে পারছে, উত্তরগুলো বেশ ভালোই হলো। রিগ্রেশন মডেলের একটা জটিল অঙ্কও শেষ পর্যন্ত মিলিয়ে ফেলল। কে জানে, হয়তো এই শেষ পরীক্ষাটাই তার সবচেয়ে ভালো হয়েছে। অনার্সের কঠিন কারাগার থেকে মুক্তি পাওয়া গেছে। বেশ লাগছে তার। ইচ্ছা করছে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াতে। গাড়িতে করে নয়, হেঁটে হেঁটে। ফিরোজ নামের ওই ছেলেটিকে সঙ্গে নিলে কেমন হয়? তাকে গিয়ে যদি বলি, আপনি আপনার বান্ধবীর কাছে আমাকে নিয়ে চলুন। ওই মেয়েটিকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। হাজী সাহেব অবাক হয়ে একটি দৃশ্য দেখলেন। বিশাল একটা নীল রঙের গাড়ি তার বাড়ির সামনে দাঁড়িয়েছে। লম্বা ফর্সা একটা মেয়ে নামছে গাড়ি থেকে। বেশ সহজ স্বাভাবিক ভঙ্গিতে দোতলায় উঠে যাচ্ছে, যেন অনেকবার সে এসেছে। সবকিছু তার খুব ভালো করে চেনা। দোতলায় এই মেয়েটি কার কাছে যাচ্ছে? মেয়েটির বয়স এমন যে চট করে তুমি বলা যায় না। আবার তার মতো একজন বয়স্ক লোকের পক্ষে আপনি করে বলাও মুশকিল। তার বড় মেয়ের বয়স নিশ্চয় এর চেয়ে বেশি। হাজী সাহেব ইতস্তত করে বলেই ফেললেন, তুমি কোথায় যাচ্ছ? অপরা সিঁড়ির মাঝামাঝিতে থেমে গেল। দুপা নেমে এসে বলল, ফিরোজ বলে একজন ভদ্রলোক থাকেন ওনার কাছে। উনি তো হাসপাতালে। সে কি, কেন? আকাশ পাতাল জ্বর, আমি হাসপাতালে ভর্তি করিয়েছি। কোন হাসপাতাল, কত নম্বর বেড, এসব বলতে পারবেন? মুখস্থ বলতে পারবো না, আমার কিচ্ছু মনে থাকে না। তবে লেখা আছে, আমার সঙ্গে আসো, দিচ্ছি। অপলা নেমে এলো। হাজী সাহেব বললেন, ফিরোজ তোমার কে হয়? কিছু হয় না, আমার খুব পরিচিত। হাজী সাহেবের ভ্রু কুঞ্চিত হল। বেফাস কিছু বলে ফেলেছিলেন, বহু কষ্টে নিজেকে সামলালে। মেয়েটাকে আর ঘরে নিয়ে হাসপাতালের নাম ঠিকানা দেবার কোনো আগ্রহ এখন আর অনুভব করছেন না। তবু মুখের পর বলা যায় না, তুমি চলে যাও, তোমাকে কিচ্ছু দিব না। অপলা হাজী সাহেবের পেছনে পেছনে বসার ঘরে গিয়ে ঢুকল। সেখানে তার জন্য বড় রকমের একটা বিস্ময় অপেক্ষা করছিল। হাজী সাহেবের ছোট মেয়ে বিছানার উপর বসে আছে। তার ছবি সে ফিরোজের কাছে দেখেছিল। মেয়েটি ছবির চেয়েও অনেক সুন্দর। তবে সে বোধহয় নিজের পরিবারের বাইরে কারোর সঙ্গে মিলতে অভ্যস্ত নয়। খুব হকচকিয়ে গেছে। একটা কথাও না বলে চলে যাচ্ছে ভিতরের দিকে। কেমন অদ্ভুত ভঙ্গিতে হাঁটছে। এমনভাবে সে হাঁটছে কেন? অপলা বলল, এই মেয়েটির সঙ্গে কি ফিরোজ সাহেবের বিয়ের কথা হচ্ছে? হাজী সাহেব এবং তার মেয়ে দুজনে চমকে উঠল। মেয়েটির দরজা ধরে দাঁড়িয়ে পড়ল। হাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার হাতে একটা নোট বই। নোট বইটা হাত থেকে মেঝেতে পড়ে গেল। তিনি অত্যন্ত গম্ভীর গলায় বললেন, বিয়ের কথা তুমি কি বললে? আমি বোধহয় কোনো ভুল করেছি, কিছু মনে করবেন না। ভুল না, তুমি ঠিকই বলছো। আমি গোড়া থেকেই সেরকম সন্দেহ করেছিলাম। ওর মাকেও বলেছি কয়েকবার। দরজা ধরে দাঁড়ানো মেয়েটি চট করে ঘরে ঢুকে গেল। হাজী সাহেব বললেন,
মুখ ফুটে নিজের কথা বললেই হয়, কিংবা আত্মীয়-স্বজনদের দিয়ে বলাতে পারে তা না। বিস্মিত অপলা বলল, বিয়ের ব্যাপারে তাহলে উনি আপনাদের কিছু বলেননি? আরে না, একেক সময় একেক কথা বলে। একবার বলল, বিয়ের সব দায়িত্ব আমার। তখনই সন্দেহ হলো, চালাচ্ছে নি। তুমি বসো, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়াও, চায়ের কথা বলে আসি। আর এই হলো ঠিকানা, মেডিকেল কলেজ হাসপাতাল, ওয়ার্ড নাম্বার 5, বেড নাম্বার 43। ওয়ার্ডে ঢুকেই প্রথম বিছানাটা। অপলাকে ঘণ্টাখানেক বসতে হলো। হাজী সাহেবের স্ত্রী 1 ঘণ্টা ক্রমাগত কথা বললেন। মোটাসোটা ধরনের মহিলা, কথা বলার সময় খুব হাত নাড়ান। শুরুই করলেন মা ডাক দিয়ে। মা, তোমার নাম কি? অপলা। ও মা, কি অদ্ভুত নাম! তুমি আমার কথায় কিছু মনে করলে না তো? জি না। তুমি আসায় খুব খুশি হয়েছি। একটা ঝামেলা মিটে গেল। ছেলের মনে কি ছিল তা তো আর আমরা জানি না। জানলে এতদিনে শুভ কাজ সমাধা হয়ে যেত ইনশাল্লাহ। হাজী সাহেব বিরক্ত হয়ে বললেন। এসেই কি বকবক শুরু করলেন? চুপ করো তো। চুপ করব কেন? আমরা মেয়েতে মেয়েতে কথা বলছি। তুমি এর মধ্যে থাকবে না। বারান্দায় গিয়ে বসো। মেয়েটি চায়ের ট্রে নিয়ে ঢুকেছে। একটা প্লেটে পাঁপড় ভাজা, অন্য একটা প্লেটে সুজির হালুয়া। সে খুব সাবধানে ট্রে নামিয়ে রাখল। একবারও চোখ তুলে তাকালো না। ভয় সংকোচে সে এতটুকু হয়ে গেছে। এখন ভালো লাগছে মেয়েটিকে দেখতে। হাজী সাহেবের বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা কারো বাড়িতে যেতে ইচ্ছা করে না। সন্ধ্যাবেলা শুধু পশু এবং পাখিরাই ঘরে ফিরবার জন্য ব্যাকুল হয়, মানুষ হয় না। উষা এবং গোধূলি হচ্ছে গৃহত্যাগের লগ্ন। ড্রাইভার বলল, বাসায় যাবো আপা? না, এমনি একটু রাস্তায় চালাও। মিরপুর রোড ধরে যাব? ঠিক আছে, যাও। শ্যামলীতে বড় খালার বাড়ি। তার সঙ্গে একবার দেখা করে এলে কেমন হয়? কতদিন ও বাড়িতে যাওয়া হয় না। খালাও আসেন না। মা মাঝে মাঝে এ বাড়িতে আসেন, কিন্তু অবলাকে সঙ্গে করে আনেন না। কেন আনেন না? এ নিয়ে সে কখনো মাথা ঘামায় নাই। আজ তার মাথায় ঝমঝম করে বাজতে লাগলো। মা আমাকে এ বাড়িতে আনেন না, মা আমাকে এ বাড়িতে আনেন না, যেন রেকর্ডে পিন আটকে গেছে। তুলে না দেওয়া পর্যন্ত বাঁচতেই থাকবে। ড্রাইভার সাহেব। যে আপা? শ্যামলী চলো, বড় খালার বাড়ি। বড় খালার বাসা চেনেন না? যে চিনি, চিনব না কেন? বড় খালা অপ্রসন্ন মুখে বললেন। তারপর রাজকন্যা কেমন আছে? অপলা হেসে ফেলল। আমি ভালো আছি বড় খালা। সন্ধ্যাবেলা কি মনে করে? আমাদের বাড়িঘর তো তোমার জন্য নিষিদ্ধ এলাকা, ফরবিডেন জোন। ফরবিডেন জোন হবে কেন? আমি তো জানি না, আছে নিশ্চয়ই কোনো কারণ। রাজকন্যারা কি সব জায়গায় যেতে পারে? না, যেতে পারা উচিত। বসো, দাঁড়িয়ে আছো কেন? বসবো না খালা, আমি এখন যাব। এখন যাবে মানে? তাহলে এসেছো কেন? অপলা বসল। বড় খালা গম্ভীর মুখে বললেন, এমনিতে তো তোমাদের খবর পাওয়ার কোনো উপায় নেই। পত্রিকায় অবশ্য ইদানিং পাচ্ছি। অপলা বিস্মিত হয়ে বলল, পত্রিকায় খবর মানে? পত্রিকায় আবার কি খবর? সে কি, তুমি পত্রিকা পড়ো না? জি না। দেশি পত্রিকা তোমার বাবা পড়তে দেন না বোধ হয়। তা নয় খালা, ইচ্ছে করে না। কি খবর বেরিয়েছে? 2টা খুন হয়েছে তোমাদের টঙ্গীর কারখানায়। খুনি ধরা পড়েছে, তার ছবি টবি দিয়ে নিউজ হয়েছে। সে বলেছে তোমার বাবার নির্দেশেই এ কাণ্ড সে করেছে। সব পত্রিকাতেই আছে। তুমি কিছুই জানো না? জি না। না জানাই ভালো। খুব চিন্তা লাগছে খালা। চিন্তা লাগার কি আছে? টাকা পয়সা আলো মানুষদের এইসব সামান্য বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। তোমার বাবা আসুক, দেখবে সব ঠিক হয়ে গেছে। ওই খুনি তখন উল্টা কথা বলবে। বসো তুমি,
আমি দেখি চাটার ব্যবস্থা করি। তোমার ঠিকমতো যত্ন হয়নি এই খবর তোমার বাবার কানে উঠলে উনি রেগে যাবে। জগৎ শেঠদের রাগাতে নেই। অপলা একা একা বসে রইল। একবার বড় খালার মেয়ে বিনু এসে বলল, ছবি দেখবে আপা? বালিকা বধূ আছে, খুব ভালো প্রিন্ট। তুমি দেখো, আমার ইচ্ছে করছে না। আমি 4 বার দেখেছি আপা, তুমি দেখলে তোমার সঙ্গে আবার দেখব। আমার আজ একটুও ইচ্ছে করছে না, ভীষণ মাথা ধরেছে। মাথা ধরার ব্যাপারটা মিথ্যা নয়, আসলেই প্রচণ্ড মাথা ধরেছে। ইচ্ছে করছে ছুটে বেরিয়ে যেতে, তা সম্ভব নয়। বড় খালা তার সামনে প্রচুর খাবার দাবার সাজিয়ে রেখেছেন। তার মুখে কি অদ্ভুত ধরনের এক কাঠিন্য। বড় খালা, বলো, আমার জন্ম কি হাসপাতালে হয়েছিল? তাদের তোমার কি দরকার? এমনি জিজ্ঞেস করছি। আপনি নিশ্চয়ই জানেন। জানেন না? জানব না কেন? নাও, চা খাও। তুমি কি এই কথা জিজ্ঞেস করবার জন্য এসেছিলে? জি না, হঠাৎ মনে হলো। তোমার আব্বা আম্মা ফিরবেন কবে? টিকিট নিয়ে কি সব ঝামেলা হচ্ছে। ঝামেলা মিটলেই ফিরবেন। একা একা থাকো, আমাদের খোঁজ খবর নেওয়া উচিত। কিন্তু নিতে পারি না। কেন জানো? জি না। তোমাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করার মানেই আগ বাড়িয়ে গালে চড় খাওয়া। পত্রিকার খবর দেখার পর তোমাকে টেলিফোন করেছিলাম। কি বলল জানো? কি বলল? বলল তুমি পড়াশোনা করছো, তোমাকে ডাকা যাবে না। ওদের দোষ নেই খালা, আমি বলে দিয়েছিলাম। ভালো, খুব ভালো। প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে অপলা বাসায় ফিরল। বাসায় অনেক মানুষ, ড্রয়িং রুমে আলো জ্বলছে। কিছু লোকজন বসে আছে সেখানে। বারান্দায় চিন্তিত মুখে ম্যানেজার কাকু এবং চিরাং ব্রাঞ্চের জিএম হাঁটাহাঁটি করছেন। নিশানাথবাবু ছুটে এলেন। কোথায় ছিলে এতক্ষণ? অপলা তার জবাব দিল না। নিশানাথবাবু বললেন, তুমি তো বসার ঘরে বসো। পুলিশ অফিসার কয়েকজন এসেছেন। আমার সঙ্গে তো তাদের কোনো দরকার নেই। আমরা বলেছি, তবু তারা কথা বলতে চান। অনেকক্ষণ বসে আছেন। আমি ওনাদের সঙ্গে কোনো কথা বলবো না। মা, তুমি বুঝতে পারছো না। আমার কিছু বোঝার দরকার নেই। প্রচণ্ড মাথা ধরেছে। আমি এখন ঘর অন্ধকার করে শুয়ে থাকবে। 2-1 মিনিটের ব্যাপার। ম্যানেজার কাকু, আপনি আমাকে বিরক্ত করবেন না। অপলাদ দোতলায় উঠে গেল। একবারও ফিরে তাকালো না। নিশানাথ বাবুর চিন্তিত মুখ আরো ঝুলে পড়ল। নার্সদের মুখশ্রী ভালো থাকা উচিত, ফিরোজের তাই ধারণা। যেন মুখের দিকে তাকালেই মন প্রফুল্ল হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল মোমবাতি হাতে কেটে যাচ্ছে। এই দৃশ্য দেখে রোগীরা নতুন আশায় বুক বেঁধেছে। কারণ ওই মহিলা ছিলেন অসম্ভব রূপবতী। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যদি তর্কা রাক্ষসীর মতো হতেন, তাহলে রোগীরা নিশ্চয়ই রাতের বেলা এই দৃশ্য দেখে ভিড়মি খেত। এই হাসপাতালের যে কটি নার্স ফিরোজ দেখেছে, সবাই হয় তর্কা রাক্ষসী, নয়তো তর্কা রাক্ষসী হবার প্রাণপণ চেষ্টা করছে। ডাক্তার এবং নার্সদের প্রেম নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প উপন্যাস আছে, সেসব নিশ্চয়ই বানানো। এই ওয়ার্ডে সে গত 2 দিন ধরে আসছে। তার চেহারা মন্দ নয়, তবে কথাবার্তা অসহ্য। ধমক না দিয়ে কোনো কথা বলে না। আর সকালেই ফিরোজের সঙ্গে বড় ধরনের কথা কাটাকাটি হয়ে গেল। মেয়েটা ওয়ার্ডে ঢুকেই কড়া গলায় বলল, এই যে লোক, বসে আছেন কেন? এই যে লোক বলে কেউ সম্বোধন করতে পারে, এটাই ফিরোজের ধারণা ছিল না। সে বহু কষ্টে রাগ সামলে বলল, বসে থাকা নিষেধ আছে নাকি? হ্যাঁ আছে, শুয়ে রেস্ট নিন। দন বৈঠকের জন্য হাসপাতাল না। ফিরোজ শুয়ে পড়ল। কথা বাড়িয়ে লাভ নেই। রাত দুপুরে আজে বাজে কোনো ওষুধ খাইয়ে দিতে পারে। একটা থ্রিলারে এরকম একটা ঘটনা ছিল। নার্স রাত দুপুরে ওষুধ বলে আফিমের ঢেলা গিলিয়ে দিত। অবশ্য সেই নার্স ছিল রূপবতী এবং সে বেছে বেছে
এই কাণ্ডগুলো করত রূপবান তরুণ রোগীদের সঙ্গে। ফিরোজ গলা পর্যন্ত চাদর টেনে কৌতূহলী হয়ে নার্সটাকে দেখছে। এই মহিলা এক একটা বেডের কাছে যাচ্ছে এবং বিনা কারণে রোগীদের ধমকাচ্ছে, গরিব রোগীদের তুমি তুমি করে বলছে। সে ঘুরে ঘুরে আবার ফিরোজের কাছে এলো। আপনার জ্বরের মিশন হয়েছে? ফিরোজ জবাব দিল না। নার্স তার অ্যাপ্রনের পকেটে হাত দিয়ে বলল, আপনার একটা চিঠি এসেছে। গতকাল এসেছিল, দিতে ভুলে গেছি, এই নিন। ফিরোজ থমথমে গলায় বলল, আপনি চিঠি পড়েছেন কেন? খামের মুখ খোলা। আপনার চিঠি পড়ার আমার দরকার কি? মুখ খোলা অবস্থাতে এসেছে, চিঠি পড়ুন। বালিশের নিচে রেখে দিচ্ছেন কেন? আপনি এখান থেকে যান, তারপর পড়ব। নার্স চলে যাবার পরও সে চিঠি বলল না। হাসপাতালে বসে চিঠি পাওয়ার বিষয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা যায়। নার্স যে চিঠিটা পড়েছে তাকে ঠিক দোষ দেওয়া যায় না। হাসপাতালের রুগীদের কেউ চিঠি লেখে না, দেখতে আসে। গত 10 বছরে এটাই হয়তো প্রথম চিঠি, এবং ফিরোজের ধারণা হাসপাতালের জমাদারনি, মালি, ওয়ার্ড বয় সবাই এই চিঠি পড়েছে। কে লিখতে পারে এই চিঠি? তাজিন হতে পারে। পরিচিতদের মধ্যে একমাত্র সেই তাকে দেখতে আসেন। দুলাভাই বলেছে রাগ করে আসেনি। ফিরোজ অবাক হয়ে বলেছে, রাগ কি জন্য? নিজের দিকে তুমি তাকাবে না, অসুখ বিসুখ বাঁধিয়ে খবর পাঠাবে, সে রাগ করবে না? শোনো ফিরোজ, তুমি কথা দাও, রিলিজ হলে আমার বাসায় গিয়ে উঠবে। কথা দিলাম। আমরা যে মেয়ে ঠিক করব, চোখ বন্ধ করে তাকে বিয়ে করবে। কথা দিলাম। তোমাকে কেবিনে ট্রান্সফারের ব্যবস্থা করছি। সব ধরাধরির ব্যাপার। একজন মেজর জেনারেলকে আজ ধরব, আমার ভাবির ফুফাতো ভাই। কাউকে ধরতে হবে না দুলাভাই, ওয়ার্ডে আমি ভালোই আছি। আশেপাশের রুগীদের সঙ্গে খাতির হয়েছে, গল্পগুজব করে সময় কেটে যাচ্ছে। কার সঙ্গে খাতির হলো? বাবাসের বেডের রুগীর সঙ্গে। খাতির আরও জমত। বেচারা হঠাৎ করে মরে যাওয়ায় খাতিরটা জমতে পারল না। সবসময় এমন ঠাট্টা তামাশা করো না, মৃত্যু নিয়ে রসিকতা করবে না। আর করব না। আপনি দুলাভাই বড় আপাকে পাঠিয়ে দিবেন, আপাকে দেখতে ইচ্ছে করছেন। বাজে কথা বলবে না, তোমার কাউকে দেখতে ইচ্ছা করে না। তাদের নিশ্চয়ই এই পত্র লেখো। চিঠিপত্র লেখার অভ্যেস তার আছে। জন্মদিন, নববর্ষ, এইসব বিশেষ দিনগুলোতে তার একটা সুন্দর কার্ড আসবেই। এটাও বোধ হয় একটা কার্ড, গেটওয়েল কার্ড। বড় আপার কাছে নানান ধরনের কার্ডের বিরাট সংগ্রহ। ফিরোজ ভেবেছিল গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে চিঠি পড়বে। এতক্ষণ ধৈর্য ধরতে পারল না। তার কেবলই মনে হতে লাগলো চিঠির রচয়িতা হয়তোবা অপলা। এরকম মনে হবার কোনো কারণ নেই, তবু মনে হচ্ছে। খাম খুলে ফিরোজের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। অপলাই লিখেছে। আহ, এত গভীর আনন্দের ব্যাপারও ঘটতে পারে। চিঠিটি পড়তে ইচ্ছে করছে না। পড়া মানেই তো ফুরিয়ে যাওয়া, এবং গুটি গুটি লেখার 3টা পৃষ্ঠা নিয়ে সারা রাত সে বসে থাকবে। মাঝে মাঝে ঘ্রাণ নেবে। এই কাগজ কোনো ফুলের গুচ্ছ নয়, তবু নেশা ধরানো সৌরভ নিয়ে লুকানো আছে। সবাই সেই সৌরভ পাবে না, যার পাবার শুধু সেই পাবে। ফিরোজ সাহেব, আপনার হাসপাতালের ঠিকানা কোথায় পেয়েছি বলুন তো? না, এখন বলবো না। আপনি ভাবতে থাকুন। এটা একটা ধাঁধা। দেখি আপনি কেমন বুদ্ধিমান, ধাঁধার জবাব দিতে পারবেন কিনা। আমি হাসপাতালে আপনাকে দেখতে আসিনি, যদিও খুব আসার ইচ্ছে ছিল। কেন আসেনি জানেন? ছোটবেলায় আমাদের একজন কাজের লোক অসুস্থ হয়ে হাসপাতালে আসে। তাকে দেখবার জন্য হাসপাতালে এসে কি দেখি জানেন? দেখি 2-3 মাস বয়সী একটা বাচ্চাকে বড় একটা গামলায় শুয়ে রাখা হয়েছে। বাচ্চাটা মরা,
বাচ্চার নাভি ও নাকের লাল লাল পিঁপড়া, এই কুৎসিত দৃশ্যটি ২ সপ্তাহ হয়ে বারবার আমার কাছে ফিরে আসে। হাসপাতালে যেতে আমার ঠিক এই কারণেই ইচ্ছে করে না। এখন বলি আপনার ঠিকানা কোথায় পেলাম? আপনার বান্ধবীর বাবার কাছে থেকে। আপনার বান্ধবীর সঙ্গেও আমার আলাপ হয়েছে। খুব লাজুক মেয়ে। তবু কিছু কথা শেষ পর্যন্ত বলেছে। তবে আমার ধারণা আপনার সঙ্গে সে খুব বকবক করবে। আচ্ছা, আপনি কিন্তু আমাকে একটা ভুল কথা বলেছেন আপনাদের বিয়ের ব্যাপারে। ভুল আমি ভেঙে দিয়েছি। আপনার বান্ধবী, তার বাবা এবং মা সবাই খুব খুশি। তারা মনে মনে সুপাত্র হিসাবে আপনাকে কামনা করেছিলেন। মনের কথাটা পর্যন্ত বললেন না। আপনার সঙ্গে এইদিকে আমার কিছু মিল আছে। আমিও নিজের কথাটা কিছুতেই বলতে পারি না। আমার একটা ডায়েরি আছে। মাঝে মাঝে সেখানে লিখি। এই মুহূর্তে আপনাকে একটা আমার মনের কথা বলি। আমার মনে হচ্ছে এখন বললে সেটা খুব দোষের হবে না। কথাটা হচ্ছে, আমি যখন জানলাম আপনার একজন ভালোবাসার মানুষ আছে, তখন কেন জানি মন খারাপ হয়ে গিয়েছিল। মন খারাপ ভাবটা এখনো পুরোপুরি কাটেনি। কাটতেই যে হবে এমন কোনো কথা নেই। না কাটাই ভালো। কি বলেন আপনি? আমি ঠিক বলিনি? কিছু কিছু কষ্ট আছে সুখের মতো। আবার কিছু কিছু কষ্ট খুব কঠিন। এখন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনি সুস্থ হয়ে উঠলেই আপনাকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাব। যেখানে যাব সেখানে চমৎকার একটা রহস্য আছে। দেখি আপনি ভেদ করতে পারেন কিনা। আমার মনে হয় আপনি পারবেন। কারণ আপনার খুব বুদ্ধি। অন্তত আমার তাই ধারণা। এই চিঠি আপনি পাবেন কিনা বুঝতে পারছি না। কে জানে, হয়তো চিঠি পৌঁছার আগেই সুস্থ হয়ে ফিরে যাবেন। আগ্রহ নিয়ে এই চিঠি লিখছি। আপনি তা না পেলে খুব কষ্টের ব্যাপার হবে। বিনীতা, অপলা। সারারাত ফিরোজ ঘুমাতে পারল না। কতবার যে সে চিঠিটা পড়ল, প্রতিবারই মনে হলো এটা তো আগে পড়া হয় নাই। অ্যাটেন্ডিং ফিজিশিয়ান একসময় বলল, আপনি এমন ছটফট করছেন কেন? কোনো অসুবিধা হচ্ছে কি? জি, অস্থির লাগছে। অস্থির লাগার তো কোনো কারণ দেখছি না। অসুখ সেরে গেছে। কাল পরশুর মধ্যে রিলিজ অর্ডার হবে। আসুন, আপনাকে একটা ট্রাঙ্কুলাইজার দিয়ে দিই। একটাই কাজ হবে না, বেশি করে দিন। আপনার কি হয়েছে বলুন তো? খুব আনন্দ হচ্ছে ডাক্তার সাহেব। ফিরোজ ঘুমাতে গেল শেষ রাতের দিকে। ঘুম ভাঙল অনেক বেলায়। নাস্তা নিয়ে এসেছে। দরিদ্র দেশের হাসপাতালের তুলনায় বেশ ভালো নাস্তা। ২ পিস রুটি, একটা সিদ্ধ ডিম, একটা কলা, ১ গ্লাস দুধ। নাস্তা যে দিতে আসে সে ট্রে নামিয়ে দিয়েই চলে যায় না, অপেক্ষা করে। কখন রোগী বলবে ভালো লাগছে না, কিছু খাবো না, তখন সে বড় খুশি হয়। ট্রে উঠিয়ে নিয়ে যায়। আজ তাকে খুশি করা গেল না। ফিরোজের খুব খিদে পেয়েছে। জানালা গলে শীতের রোদে এসেছে। খুব ভালো লাগছে সেই রোদের দিকে তাকিয়ে থাকতে। বেড নম্বর ৪০-এর বুড়ো রোগীটি খুব কষ্ট পাচ্ছে। বঙ্গানের মতো শব্দ করছে। গভীর বেদনায় ফিরোজের মন ভরে গেল। তার ইচ্ছে করতে লাগলো রোগীর মাথার কাছে গিয়ে বসে। মাঝে মাঝে পৃথিবীর সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে। ফিরোজ সত্যি সত্যি বেড নাম্বার ৪০-এর দিকে এগিয়ে গেল। নরম গলায় বলল, আপনার কি খুব কষ্ট হচ্ছে? দরজা খুলল বড় মেয়েটি। অপলা, এর নাম জানে না। শুধু এর কেন, কারুরই নাম সে জানে না। আজও হয়তো জানা হবে না। অপলা ক্ষীণস্বরে বলল, ভিতরে আসবো? বড় মেয়েটি হ্যাঁ না কিচ্ছু বলল না। শুধু দরজা ছেড়ে একটু সরে গেল। অপলা বলল, তোমার নাম কি? আমার নাম সোমা। তোমারে কি বিয়ে হচ্ছে? হ্যাঁ। এটা যেন কবে? আমার তারিখ মনে নেই। কার্ড হারিয়ে ফেলেছি। ১১ তারিখ। আমি এবার আসায় তুমি কি রাগ করেছ?
রাগ করব কেন? সোমা অপলার কাঁধে হাত রাখল। অপলা বলল, তুমি কি আমার বড় না ছোট? সোমা সে কথার জবাব দিল না। হালকা গলায় বলল, এসো, ভিতরে এসো। বাসায় কেউ নেই, কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওরা বাজারে গেছে। বিয়ের বাজার? হ্যাঁ। তোমার মা, উনি যাননি? মা অসুস্থ, এখন ঘুমোচ্ছে। তুমি আমার সঙ্গে আসো। তারা ভেতরের দিকে একটা ছোট্ট ঘরে এসে দাঁড়ালো। দুদিকে দুটি চৌকি পাতা, একটা পড়ার টেবিল সুন্দর করে গোছানো। এটা তোমার ঘর? হ্যাঁ। কে কে শোয় এখানে? আমরা 4 বোন, দুজন দুজন করে। তুমি বসো। অপলা বসল। বসতে বসতে বলল, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? সময় এবারও হ্যাঁ বা না কিছুই বলল না। সে বসেছে অপলার মুখোমুখি, কিন্তু একবারও অপলার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, তুমি কি তাকে দেখেছ? হ্যাঁ। ছেলেটি কি তোমার পছন্দ হয়েছে? না। পছন্দ হয়নি কেন? সোমা উত্তর দিল না। তার মুখ ঈষৎ কঠিন হয়ে গেল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। অপলা বলল, আচ্ছা, আমরা দুজন কি যমজ বোন? দুজন দেখতে অবিকল একরকম, তাই না? সময় এবারও চুপ করে রইল। আমার মনে হচ্ছে আমরা যমজ বোন। ছোটবেলায় আমাদের হয়তো একই রকম জামা জুতা পরানো হতো, হতো না? অপলা লক্ষ্য করল সোমা কাঁদছে, নিঃশব্দ কান্না। মাঝে মাঝে তার শরীর কেঁপে উঠছে, গালে সূক্ষ্ম জলের রেখা। সোমা, বলো, আমার কি নাম ছিল তখন? আমার কি ধারণা জানো? আমার ধারণা, সোমার সঙ্গে নাম মিলিয়ে আমার নাম ছিল রুমা। সোমা শাড়ির আঁচলে চোখ মুছল। সে বোধহয় চোখে কাজল দিয়েছিল। সারা মুখ কাজল লেপটে গেল। তোমার চোখ তো এমনিতেই সুন্দর, কাজল দিতে হবে কেন? আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর? তোমার ঘরে বড় আয়না আছে, আসো না দুজন পাশাপাশি দাঁড়াই। সোমা যেভাবে বসেছিল সেভাবেই রইল। অপলা স্পষ্ট স্বরে বলল, আমি যদি ফিরে আসি তাহলে কার সঙ্গে ঘুমোবো? তোমার সঙ্গে? ভেতর থেকে সোমার মা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কে? কে কথা বলে ওখানে? সোমা বলল, কেউ না মা, কেউ না। আমি স্পষ্ট শুনলাম। ভদ্রমহিলা নিজে নিজেই বিছানা থেকে উঠলেন। পা টেনে টেনে সোমাদের ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন। অপলা বললেন, আপনি ভালো আছেন? এই বলেই সে অস্পষ্টভাবে হাসলেন। ভদ্রমহিলা দাঁড়িয়ে থাকতে পারছে না, তোলে পড়ে যাচ্ছেন। সোমা ছুটে গিয়ে তার মাকে ধরল। একা সে সামলাতে পারছে না। সে তাকালো অপলার দিকে। অপলা নড়ল না। সে যেভাবে বসেছিল সেভাবেই বসে থাকল। সোমা বলল, তুমি একটু পানি এনে দিবে? মায়ের মুখে পানির ছিটা দিব। অপলা উঠে দাঁড়ালো, হালকা পায়ে বারান্দায় চলে এলো। ওই তো পানির কল, মগে করে নিয়ে আসা যাক। সে পানির কলের দিকে গেল না, নিঃশব্দে ঘর ছেড়ে চলে গেল। তার খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্না আসছে না। ফখরুদ্দিন সাহেব ঘণ্টাখানেক আগে এসে পৌঁছেছেন। হেলেনারও টিকিট ছিল, তিনি আসতে পারেননি। ডাক্তাররা শেষ মুহূর্তে ঠিক করেছেন হার্টে বাইপাস সার্জারির প্রয়োজন এবং তা অল্প কয়েকদিনের মধ্যেই করতে হবে। ফখরুদ্দিন সাহেব সব ব্যবস্থা করে এসেছেন। দিন 7 মধ্যে তিনি অপলাকে নিয়ে ফিরে যাবেন। বাড়িতে পা দিয়েই তিনি মেয়ের খোঁজ করলেন। মেয়ে বাড়িতে নেই। কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। গাড়ি নিয়ে যায়নি। আজকাল প্রায় গাড়ি ছাড়া বের হয়। ফখরুদ্দিন সাহেব কিছু বললেন না। সারপ্রাইজ দেওয়ার জন্য খবর না দিয়ে এসেছেন। সে সারপ্রাইজটি দেওয়া গেল না। তিনি দীর্ঘ সময় নিয়ে গোসল সারলেন। পরপর 3 কাপ বিস্বাদ কালো কফি খেলেন।
চুরুট ধরিয়ে নিচে নেমে এলেন। নিশানাথ বাবুর সঙ্গে আগেই তার দেখা হয়েছে। তিনি কোনো কথা বলেন, এখন বললেন, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, ভালোই আছি। বসার ঘরটির এই অবস্থা করেছে? অপলা মা খুব পছন্দ করেছে। তার জন্য এরকম একটা ঘর সাজিয়ে দেওয়া যাবে। আপনি এক্ষুনি আগের ডেকোরেশনে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। স্যার, করছি। আর্টিস্ট লোকটি কি এ বাড়িতে প্রায়ই আসে? কার কথা বলছেন স্যার? যে এই অদ্ভুত ডেকোরেশন করেছে, তার কথাই বলছি। জি না স্যার, আপনি না জেনেই বলছেন। দারোয়ানকে ডেকে নিয়ে আসো। নিশানাথবাবু ছুটে গেলেন। দারোয়ানের কাছে একটা বড় খাতা থাকার কথা। সেখানে সে লিখে রাখবে কে আসছে, কে যাচ্ছে, কখন আসছে, কখন যাচ্ছে। দারোয়ান খাতা নিয়ে এলো। ফখরুদ্দিন সাহেব গম্ভীর গলায় বললেন, যাও, আমার ঘরে রেখে আসো। নিশানাথবাবু, জি স্যার। আপনার স্ত্রী এখানে কেন? অপলা মা একা একা থাকে। সে কি বলেছিল ওনাকে আনবার কথা? জি না স্যার। তাহলে? নিশানাথবাবু খুব ঘামতে লাগলেন। ফখরুদ্দিন সাহেব বিরক্ত মুখে বললেন, খবরের কাগজে এত কেচ্ছা কাহিনী ছাপা হলো, আপনারা ছিলেন কোথায়? পিয়ারো সাহেবকে আসতে বলো। যেসব পুলিশ অফিসার এই ঘটনার তদন্ত করছেন তাদেরকে খবর দিন যে আমি এসেছি। তারা ইচ্ছা করলে আমার সঙ্গে এসে কথা বলতে পারে। পুলিশ অফিসার ভদ্রলোক 1 ঘন্টার মধ্যেই চলে এলেন। পুলিশ অফিসার বলে মনে হয় না, অধ্যাপক অধ্যাপক চেহারা। পায়জামা পাঞ্জাবির উপর একটা শাল চাপানো। শাল গায়ে দিয়ে কেউ অপরাধের তদন্ত করতে আসে? ফখরুদ্দিন সাহেব বিরক্তি চেপে মুখে হাসি ফুটিয়ে তুললেন। কি জানতে চান আমার কাছ থেকে, বলুন। একটা তারিখ আপনার সঙ্গে মিলিয়ে দেখতে চাই। আসামি বলেছে সে আপনার নির্দেশে এই কাজ করেছে। কোন তারিখে সে আপনার সঙ্গে কথাবার্তা বলেছে তাও সে বলেছে। আমরা দেখতে চাই ওই তারিখে আপনি দেশে ছিলেন কিনা। আমার কাছে থেকেই জানতে চান? জি স্যার। এটা একটা কাঁচা কাজ হচ্ছে নাকি? এয়ারপোর্টের কাগজপত্র দেখলেই তো জানতে পারেন। আমার মুখের কথার চেয়ে ওইসব প্রমাণ নিশ্চয়ই মূল্যবান। তা স্যার করা হবে। আমরা আপনার একটা স্টেটমেন্ট নিত। ভালো কথা, নেবে। আপনার নাম কি? রশিদ, আব্দুর রশিদ। শোনুন রশিদ সাহেব, এই ধরনের কোনো কিছু যদি আমার বলার ইচ্ছে থাকে তাহলে কি তা সরাসরি বলবো? অন্যদের দিয়ে বলাবো এমন একটা কাঁচা কাজ কি আমি করতে পারি? মাঝে মাঝে খুব পাকা লোকও কাঁচা কাজ করে ফেলে স্যার। হ্যাঁ, তা করে। কথাটা আপনি ভালোই বলেছেন। ওয়েল সেইড। পুলিশ অফিসার ৮ ঘন্টা সময় নিয়ে স্টেটমেন্ট নিলেন। তাকে চা বিস্কুট কিছুই দেওয়া হলো না। ভদ্রলোক চলে যাবার পরপরই পিয়ারো আফসার সাহেবকে তিনি ডেকে পাঠালেন। আফসার সাহেব। জি স্যার। পুলিশ অফিসার আব্দুর রশিদ সম্পর্কে খোঁজ খবর নেই। লোকটার টাকা নেওয়ার অভ্যাস আছে কিনা দেখুন। পুলিশ অফিসারদের মধ্যে কেউ কেউ আবার তেরো ধরনের থাকে, টাকা পয়সা নেয় না। তবে আমার ধারণা এ নেয়। এর গায়ের শালটি বেশ দামি। বেতনের টাকায় এরকম শাল কেনার কোনো কথা হওয়ার কথা। আমি খোঁজ নিব। আজ সন্ধ্যার মধ্যে নিবেন। ইনভেস্টিগেশন টিমে আর কে কে আছে দেখুন। ডিআইজি রহমতুল্লাহ সাহেব এখন কোথায় আছেন, কোন সেকশনে আছেন তাও দেখবেন। জি স্যার। আর ৪৮ ঘন্টার মধ্যে আমি এই সমস্যার পুরা সমাধান চাই। জি স্যার। অফিসে আসবেন স্যার? হ্যাঁ, ৩টার দিকে যাব। জি আচ্ছা স্যার। দুপুরে ফখরুদ্দিন সাহেব একা একা ভাত খেলেন। অপলা এখনো ফেরেনি। ভাত খেতে খেতে দারোয়ানের দিয়ে যাওয়া খাতাটি খুঁটিয়ে খুঁটিয়ে বললে। ফাঁকে ফাঁকে গোমেজের সঙ্গে রান্নাবান্না নিয়ে গল্প করলে। এটা তার পুরনো অভ্যাস। গোমেজ। জি স্যার।
পৃথিবীর সব দেশের রান্নায় পনির ব্যবহার করে, বাংলাদেশে কেন করে না? আমি তো স্যার বলতে পারবো না। এমন তো না যে এদেশে পনির তৈরি হতো না। হাজার হাজার বছর ধরে পনির তৈরি হচ্ছে। হচ্ছে না? জি স্যার। আমাদের দেশি রান্নায় খানিকটা পনির দিয়ে দিলে কেমন হবে বলে তোমার ধারণা? আমি তো স্যার বলতে পারছি না। একবার দিয়ে দেখবে। জি আচ্ছা স্যার। তিনি বিশেষ কিছু খেতে পারলেন না। কিছুদিন ধরেই তার খিদের সমস্যা দেখা দিয়েছে। গোমেজ। জি স্যার। লাঞ্চের পর কাউকে তুমি মার্টিনি খেতে দেখেছ? জি স্যার, দেখেছি। মেক্সিকান এক সাহেবকে দেখেছি। একটা মার্টিনি তৈরি করো তো। মার্টিনি খেয়ে তার শরীর আরো খারাপ লাগতে লাগলো। তবু তিনি ঠিক ৩টায় অফিসে গেলেন। ডেকে পাঠালেন ঢাকা ব্রাঞ্চের এজিএম মোস্তফা সাহেবকে। অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, মোস্তফা, আমার ধারণা যাবতীয় ঝামেলার পিছনে তুমি আছে। এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলেছি। ভুল বললে এতদূর আসতে পারতাম না। অনেক আগেই মুখ থুবড়ে পড়ে যেতাম। আপনি আপনার চার্জ বুঝিয়ে দিন। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি ঠিকই বুঝতে পারছেন। ফখরুদ্দিন সাহেব কোটের পকেট থেকে বরখাস্তের চিঠি বের করলেন। এই চিঠি তিনি ইংল্যান্ড থেকে টাইপ করে নিয়ে এসেছেন। চিঠি হাতে মোস্তফা দাঁড়িয়ে। তিনি তাকে সম্পূর্ণ অপেক্ষা করে পিএকে বললেন, বাসায় টেলিফোন করে দেখো তো আমার মেয়ে ফিরেছে কিনা। পিএ জানালো এখনো ফিরেনি। ফখরুদ্দিন সাহেবের কপালে সূক্ষ্ম একটা ভাঁজ পড়লে। সেই ভাঁজ স্থায়ী হল না। তিনি পিএকে বললেন, গাড়ি বের করতে বলো, আমি কারখানা দেখতে যাব। ইউনিয়নের নেতাদের খবর দিতে বলো, আমি ওদের সঙ্গে কথা বলবো। আপনার ওখানে যাওয়া এখন ঠিক হবে না স্যার। আমাকে উপদেশ দেওয়া তোমার কাজের কোনো অঙ্গ নয় বলেই আমি জানি। তোমাকে যা করতে বলেছি করো। স্যার, এক্ষুনি ব্যবস্থা করছি। গুড, ভেরি গুড। হাজি সাহেবের স্ত্রী ভিজিটার্স আওয়ার্সে ফিরোজকে দেখতে এসেছেন। খুবই আশ্চর্যের ব্যাপার, ভদ্রমহিলার গায়ে কোনো বোরকা নেই। ফিরোজ ওনাকে আগে দেখেননি। সে অবাক হয়ে বলল, কিছু মনে করবেন না, আপনাকে চিনতে পারছি না। ভদ্রমহিলা এক গাদা ফলমূল নিয়ে এসেছেন। এর সঙ্গে আছে একটা হরলিক্স, একটা ওভালটিন। তিনি বেশ সহজ ভঙ্গিতে বললেন, আমি হাজি সাহেবের স্ত্রী। ও আচ্ছা, বসুন বসুন। বেশিক্ষণ বসতে পারবো না। হাসপাতালে ফিমেল ওয়ার্ডে আমাদের একজন রুগী আছে, তাকে দেখতে যাব। তোমাকেও চট করে দেখিয়ে এলাম। এইসব খাবার দাবার আমার জন্য এনেছেন না ওনার জন্য? ভদ্রমহিলা হেসে ফেললেন। ভদ্রমহিলার এই হাসি ফিরোজের পছন্দ হলো। রসবোধ আছে। মেয়েদের এই জিনিসটা একটু কম। সাধারণ রসিকতাতেও এরা রেগে যায়। আপনি আমাকে দেখতে আসবেন এটা তো স্বপ্নেও ভাবিনি। কেন দেখতে আসবো না? শুধু একা না, আমার মেয়েও এসেছে। সে কি? ভেতরে আসতে লজ্জা পাচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে আছে। থাকুক দাঁড়িয়ে, আমি আমার রুগী দেখতে আসি। ভদ্রমহিলা চলে গেলেন। তার ঠোঁটে সূক্ষ্ম একটা হাসির রেখা। ফিরোজ বাইরে এসে দেখল সমস্ত বারান্দা আলো করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এত সুন্দর হয় মানুষ। এই মেয়ে, তুমি একা একা দাঁড়িয়ে আছো কেন? আসো, ভিতরে আসো। সে সঙ্গে সঙ্গে রওনা হলো। তার গায়ে হালকা গোলাপি রঙের শার্ট। মাথায় ঘোমটা দেওয়ার জন্য কেমন বউ বউ লাগছে। বোরকা কোথায় তোমার? মেয়েটিও তার মায়ের ভঙ্গিতে হাসল। এসো, বস। বেডের সামনে একটা খালি চেয়ার। সে সেখানে বসল না, বিছানায় মাথা নিচু করে বসে রইল। তুমি কি আমাকে দেখতে এসেছ, নাকি আরেকজন যে রুগী আছে তাকে দেখতে এসেছ? মেয়েটি বিস্মিত গলায় বলল, আর তো কোনো রুগী নেই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আকাশজোড়া মেঘ পর্ব ৫। পরবর্তী গল্প শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখে।